আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে কথার লড়াই, দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে সাংগঠনিক ব্যবস্থা, বললেন আইভি। সব দলের মানুষ পক্ষে আছে দাবি তৈমুরের। করোনার ভয়াবহতা রুখতে বড় ধরনের সমাবেশ বন্ধের আহ্বান প্রধানমন্ত্রী। এখনই লকডাউন নয়, যতদিন সম্ভব খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দিনটি স্মরণে সেনাবাহিনীর আয়োজনে ম্যারাথন। অংশ নিলেন দেশ বিদেশের 517 দৌড়বিদ। চমৎকার সেশনে ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশের দ্বিতীয় দিন শুরু। লাথামের ডাবল সেঞ্চুরি, শতক করে আউট কনওয়ে। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে পরস্পর বিরোধী অভিযোগে মাঠ গরম রাখছেন প্রধান দুই মেয়র প্রার্থী। অভিযোগ খণ্ডাতেও ব্যস্ত নৌকা প্রতীকের প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি ও স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। আইভির অভিযোগের জবাবে তৈমুর আলম বলেন, শামীম ওসমানের পায়ে হাঁটার মতো পরিস্থিতি তার হয়নি। প্রতিনিধি আফজাল হোসেন পন্টিকের সাথে নিয়ে মিরাজ হোসেন গাজী রিপোর্ট। ছবি তুলেছেন আরিফুল ইসলাম মাসুম। তৈমুর আলম খন্দকার গডফাদার শামীম ওসমানের ক্যান্ডিডেট, গতকাল তা প্রমাণিত হয়েছে। তৈমুর আলম খন্দকার, শামীম ওসমান, সেলিম ওসমান দুই ভাইয়ের ক্যান্ডিডেট। মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগের জবাব দিতে নিজ বাড়িতে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের সংবাদ সম্মেলন। শামীম ওসমানের পায়ে হাঁটার মতো অবস্থা তৈমুর আলম খন্দকার আল্লাহর রহমতে হয় নাই। আমার সাথে যারা উপস্থিত রয়েছেন, যারা আমাকে সমর্থন দিয়েছেন, আজকে স্টেজে যারা আছেন, তারাই এই নগরের পরিবর্তন করার জন্য যথেষ্ট। এর আগে সকাল থেকে নগরীর 12 নম্বর ওয়ার্ড মিশনপাড়া খানপুর এলাকায় প্রচারণা চালান তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, সব দলের মানুষই তার পক্ষে আছেন। পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে, যারা আমার মিছিলে বন্দরে ছিল এই তাদেরকে থ্রেট করা হচ্ছে। ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান ছিল, সে কামাল হোসেনের বাড়িতে গিয়ে তল্লাশি করছে, তার দারোয়ানকে ধরে নিয়ে আসছে। আজকেও যে আমার মাইকিং করতেছিল বন্দর, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এবং জায়গায় জায়গায় আমার যারা নেতাকর্মী, তাদের বাড়িতে পুলিশ যাচ্ছে, পুলিশ যায় তাদেরকে থ্রেট করছে, অনেককে টেলিফোনে থ্রেট করতেছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি গণসংযোগ শুরু করেন বন্দর থানার 22 নম্বর ওয়ার্ড থেকে। এ সময় তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে কেন্দ্র ব্যবস্থা নেবে। আর প্রতিপক্ষের বিরুদ্ধে ধর্মীয়ভাবে অপপ্রচার চালানোর অভিযোগ আনেন তিনি। আমার জনগণ কখনো কোনো সন্ত্রাসী, গডফাদার, চাঁদাবাজ, খুনিকে গ্রহণ করেনি। নারায়ণগঞ্জের স্থানীয় সরকার নির্বাচনে সেটা বারবার প্রমাণিত হয়েছে। আমার বিরুদ্ধে প্রচুর অপপ্রচার চালানো হয়েছে, বিভ্রান্ত ছড়ানো হয়েছে, ধর্মীয় ব্যাপারে উস্কানি দেওয়া হয়েছে, কিন্তু কোনোটাই কাজ হবে না। আগেও হয়নি, ভবিষ্যতেও হবে না। নির্বাচনী প্রচারণার 12তম দিনে নিজের উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতির পাশাপাশি জাতীয় ইস্যুকেও সামনে আনছেন প্রার্থীরা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ হয় 29 ডিসেম্বর। এরপর শুরুর দিকে প্রধান দুই মেয়র প্রার্থীর মধ্যে সম্পর্ক চাচা বাতিজির ছিল, যা বিভিন্ন সময় গণমাধ্যমের সামনেও বলতেন তারা। কিন্তু দিন যত গড়াচ্ছে ততই পাল্টাপাল্টি অভিযোগও বাড়ছে। তবে নারায়ণগঞ্জের সাধারণ ভোটাররা আশা করছেন এই পাল্টাপাল্টি অভিযোগ যেন প্রতিহিংসায় রূপ না নেয়, আর 16 জানুয়ারি যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। সারা দেশে করোনায় আরও 1491 জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এক সপ্তাহে করোনা শনাক্ত 115% বেড়েছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় করোনায় আরও 3 জন মারা গেছেন। এই রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট 28,102 জনের মৃত্যু হলো। 21,980টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,491 জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 15,93,700 জনের। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 217 জন। মোট সুস্থ 15,50,905 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 6.78, সুস্থতার হার 97.31 এবং মৃত্যুর হার 1.76। এদিকে দেশে আরেকজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 21 জনে। এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে আজ কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সাথে বৈঠকে বসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এবার ওমিক্রনের হট স্পটে পরিণত হয়েছে ঢাকা জেলা।
এর সঙ্গে রয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ সহ আশপাশের জেলাগুলো। ঢাকায় ওমিক্রনের ক্লাস্টার ট্রান্সমিশন হয়েছে। সময়মতো প্রতিরোধ ব্যবস্থা না নিলে সেটা পুরো দেশেই ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। ওমিক্রনে আক্রান্ত ২১ জনই ঢাকার। গত এক সপ্তাহে করোনা শনাক্তদের মধ্যে ৮০ থেকে ৯০% ঢাকায়। দেশে ২০২০ সালের ৮ মার্চ করোনায় ৩ রোগী শনাক্ত হন। মাদারীপুরের শিবচরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ওই বছরের ১৪ মার্চ। সেই সময় ঢাকা এবং আশপাশের জেলাগুলো ছিল করোনার হটস্পট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার সংক্রমণ ঠেকাতে বড় ধরনের সমাবেশ বন্ধের পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলতে হবে জনগণকে। করোনার নতুন ধরন ওমিক্রন থেকে রক্ষায় ভয় না পেয়ে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সবাইকে টিকা নেওয়ার আহ্বানও জানান তিনি। সারা দেশে ৮টি ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ৩১ কোটি ডোজ টিকার ব্যবস্থা করা হয়েছে। যত টাকাই লাগুক, জনগণের জন্য বিনামূল্যে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখা হবে। স্বাস্থ্য খাতে অনন্য। সারা দেশে ২০ লাখের বেশি ক্যান্সার আক্রান্ত রোগী থাকলেও নানান সীমাবদ্ধতায় রাজধানীর বাইরের রোগীরা পাচ্ছেন না পর্যাপ্ত চিকিৎসা। দুর্ভোগ কমাতে বিভাগীয় ৮ শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন করে সরকার। রবিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সরকারগুলো দেশের জনগণের কোনো উন্নয়ন করেনি। কমিউনিটি ক্লিনিক, বিশেষায়িত হাসপাতাল চালু সহ স্বাস্থ্য খাতে নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন সরকার প্রধান। এই বিশ্ববিদ্যালয়গুলি করার মূল উদ্দেশ্যটা হলো সেখানে যেমন চিকিৎসা সেবা দেওয়ার সাথে সাথে গবেষণা করা। যারা ভালো নামি দামি চিকিৎসক হয়ে যান তারা তো চিকিৎসা সেবা দিতেই ব্যস্ত থাকেন, কিন্তু কিছুটা সময় যদি আপনারা ব্যয় করেন বা এই গবেষণার দিকে একটু নজর দেন, কি কি ধরনের রোগ দেখা দেয়, তার প্রতিরোধ শক্তিটা কিভাবে বাড়ানো যায়, সেটা কিন্তু ব্যবস্থা নেওয়া যায়। তিনি বলেন, সারা বিশ্বের মতো দেশেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে টিকাদানের পাশাপাশি সরকার নানা ব্যবস্থা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ৩১ কোটি বেশি ডোজ আমরা ব্যবস্থা করে রেখেছি। ইতিমধ্যে আমরা টিকা দিয়ে যাচ্ছি। একটি মানুষও যেন টিকা ছাড়া না থাকে। সেই ক্ষেত্রে আমি দেশবাসীর কাছে একটু আহ্বান জানাবো, অনেকে ভয় পান, ওই গায়ে সুই ফোটাবে সে ভয়ও আছে, নানা ধরনের অপপ্রচারও ছিল। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ভয় না পেয়ে টিকাটা নিয়ে নেন। স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে হবে। আর শীতকালে প্রাদুর্ভাবটা বাড়ে, আর এমনি সাধারণত আমাদের দেশে শীতকালে একটু সর্দি কাশিও হয়। সেদিকে লক্ষ্য রেখে সকলে মাস্কটা ব্যবহার করবেন। খুব বেশি বড় জনসমাগমে যাবেন না, সেখান থেকে একটু নিজেদেরকে সুরক্ষিত রাখবেন। আর যারাও কোনো বড় সমাবেশ যেতে না হয় সেটার দিকেও লক্ষ্য রাখবেন। শিশু ও বয়স্কদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। অন্যদিকে ওমিক্রন পরিস্থিতিতে সরকার এখনই লকডাউনের কথা ভাবছে না, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে বিভিন্ন দেশের কূটনীতিবিদ, দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের করোনার বুস্টার ডোজ প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, লকডাউন নয়, স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছে সরকার। জানান, বিভিন্ন দেশ থেকে ৩১ কোটি ডোজ টিকা আসছে। ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানান, বাংলাদেশিদের জন্য ভিসা দেয়া ও স্থলবন্দর চালু থাকবে। তবে ওমিক্রন পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া দেশটিতে ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। এ সময় বিদেশি কূটনীতিকদের মধ্যে ভারত, ব্রাজিল, ভ্যাটিকান সিটি, মালয়েশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা করোনার বুস্টার ডোজ নেন। লকডাউন নিয়ে আমরা ভাবছি না, এইটা আমি একা বলতে পারবো না। আমাদের লাস্ট মিনিস্ট্রিয়াল যেটা হয়েছিল, ইন্টার মিনিস্ট্রিয়াল, সেখানে কেউ লকডাউনের নিয়ে ভাবেন নাই। এই জন্যে যে নতুন ভ্যারিয়েন্ট আসছে তাতে ফ্যাটালিটি খুব কম, এবং এটা একটু অসুবিধা হয়, বাট ফ্যাটালিটি কম। সেই কারণে আমরা অর্থনীতিকে অসুবিধায় ফেলতে চাই না। সেই কারণে এখনো পর্যন্ত আমরা লকডাউন নিয়ে চিন্তা করছি। Speed at which Omicron is increasing is very high. ভারতে করোনার ওমিক্রন ধরনের সংক্রমণ বাড়ছে। সে কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভারত ভ্রমণ না করাই ভালো। তবে ভারতে যাওয়ার জন্য স্থলবন্দর খোলা থাকবে, চালু থাকবে ভিসা দেওয়ার কার্যক্রম। মনে রাখতে হবে, মানুষকে সুরক্ষা দিতে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা দরকার।
শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন, যতদিন সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে। স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে প্রয়োজনে বন্ধ করা হবে শিক্ষা প্রতিষ্ঠান বলে জানান তিনি। আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, এখনও 12 বছরের কম বয়সীদের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী। এবারে সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর মোট 12,168 জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান সহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী 12 জন গ্রাজুয়েটকে স্বর্ণপদক প্রদান করা হয়। একদিকে যেমন আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, আরেকদিকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অবশ্যই অগ্রাধিকার দিয়ে যদি প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আমরা বন্ধ করব। 12 বছরের উপরে টিকা দেওয়া যাচ্ছে, 12 বছরের নিচে টিকা দেওয়ার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। ঐতিহাসিক 10 জানুয়ারি আজ পাকিস্তানের বন্দিদশা থেকে স্বাধীন স্বদেশে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের দিন। 1972 সালের এই দিনেই বীরের বেশে রাজধানীর তেজগাঁওয়ের পুরান বিমানবন্দরে অবতরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেদিন বঙ্গবন্ধু দেশে না ফিরলে অস্তিত্ব সংকটে পড়ত সদ্য স্বাধীন বাংলাদেশ। আর প্রবীণ আওয়ামী লীগ নেতারা মনে করেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছিল দেশের স্বাধীনতা। মুক্তিযুদ্ধের পুরোটা সময় পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। তার দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয় 1971 সালের 24 ডিসেম্বর থেকে। 72-এর 7 জানুয়ারি ভোর রাতে তাকে নিয়ে একটি উড়োজাহাজ যাত্রা করে লন্ডনের উদ্দেশ্যে। 8 জানুয়ারি লন্ডনে পৌঁছেন বঙ্গবন্ধু। ফেরার পথে ভারতে যাত্রা বিরতি দিয়ে 10 জানুয়ারি দেশে পৌঁছেন বাঙালির মহানায়ক। মাটিতে পা রেখেই আবেগে কেঁদে ফেলেন বঙ্গবন্ধু। বিমানবন্দরে অস্থায়ী সরকারের সদস্যরা সহ অজস্র বাঙালি বরণ করে নেন ইতিহাসের এই বরপুত্রকে। 5টা বেজে বঙ্গবন্ধু তো নামার সময় আপনার কাঁদতে কাঁদতেই প্লেন থেকে নামছে, একটা ট্র্যাকে উঠলো। ওখানে যখন নামলো, নামে উনি তো কানলো, খুবই কাঁদছে। চোখে যে রুমার, আপনার হয়তো দেখছে যে রুমার, ভুট্টো সাহেব সুখে থাকেন, শান্তিতে থাকেন, বাঁধন টুটে গেছে, বাঁধন আর কোনোদিন জোড়া রাখবে না। আপনি সুখে থাকেন, আপনাদের জনগণ সুখে থাকুক। লাখো মানুষের ভিড় ঠেলে সেখান থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যেতে তার সময় লেগে যায় প্রায় 3 ঘন্টা। দেশবাসীর উদ্দেশ্যে 35 মিনিটের দিক নির্দেশনামূলক ভাষণ শেষে বাসায় ফেরেন শেখ মুজিব। বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে যেমন একটি স্বীকৃত জাতি এবং স্বাধীন জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হয়েছিল এবং বাঙালি জাতি তার পথ চলার দিক নির্দেশনা পেয়েছিল। এই 10ই জানুয়ারি শুধু একটি দিবস নয়, এই 10ই জানুয়ারি বাংলাদেশের স্বাধীনতার পরিপূর্ণতা দিবস। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন মনে করেন, বঙ্গবন্ধুর এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আন্তর্জাতিক বিশ্বের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশ। বঙ্গবন্ধু 10ই জানুয়ারি যদি বাংলাদেশে না ফিরতেন তাহলে বাংলাদেশের অস্তিত্ব সংকটাপন্ন হতো। এটা যে শুধু আমরা ভেবেছিলাম তা নয়, আন্তর্জাতিক বিশ্ব তা ভেবেছিল। সেই জন্যে সেদিন লন্ডনের গার্ডিয়ান পত্রিকা প্রথম পাতায় লিখেছিল, শেখ মুজিব যখনই ঢাকা বিমানবন্দরের বাইরে পা দেবেন তখন বাংলাদেশ বাস্তব রূপ পাবে। স্বাধীন দেশের চরিত্র কেমন হবে তা দেশে ফিরেই স্পষ্ট করেছিলেন বঙ্গবন্ধু। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দিনটি স্মরণে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2022 অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ বিদেশের 517 জন দৌড়বিদ অংশ নেন। বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ম্যারাথনটি ভোর 5:30টায় আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়। কাকলী, গুলশান 2, গুলশান 1 হয়ে হাতিরঝিলে গিয়ে শেষ হয়। ফুল এবং হাফ ম্যারাথনে কেনিয়া, ইতালি, ফ্রান্স, বাহরাইন সহ সাফ দেশের প্রতিযোগীরা অংশ নেন।
ম্যারাথনে ইউরোপ এবং দক্ষিণ আফ্রিকার প্রতিযোগীরাও অংশ নেন। ফুল ম্যারাথনের দৈর্ঘ্য 42.50 কিলোমিটার এবং হাফ ম্যারাথনের দৈর্ঘ্য 21.97 কিলোমিটার। ম্যারাথনটি প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সফল হয়েছে বলে জানায় আয়োজক কমিটি। ম্যারাথন উপলক্ষে দুপুরে 1টা পর্যন্ত হাতিরঝিলের সব প্রবেশপথ বন্ধ থাকবে বলে জানায় ঢাকা মহানগর পুলিশ। রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মেডিকেল বোর্ডের সুপারিশে রবিবার রাত 8:30টায় কেবিনে নিয়ে আসা হয়েছে বলে জানান তার চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। তিনি বলেন, কেবিনে সিসিইউর সকল সুবিধা পাবেন তিনি। সিসিইউর নার্সরা কেবিনে তার সেবায় নিয়োজিত থাকছেন। তবে বেগম জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানান অধ্যাপক জাহিদ। তার অবস্থা আগের মতোই আছে বলে জানিয়ে তিনি বলেন, সবগুলো প্যারামিটার আগের মতোই ওঠানামা করছে। গত 13ই নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পরদিনই লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার অবস্থার অবনতি হলে দ্রুতই তাকে সিসিইউতে নিয়ে যাওয়া হয়। প্রায় 57 দিন পর তাকে আবার কেবিনে নিয়ে আসা হলো। বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে 5 দফা আবেদন করা হয়। সেসব আবেদন নাকচ করে দিয়েছে সরকার। সব রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে মেরুদণ্ড আছে এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে নিয়ে নির্বাচন কমিশন গঠনের রাষ্ট্রপতিকে প্রস্তাব দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী বীর উত্তম। সার্চ কমিটি না করে নির্বাচন কমিশন গঠনে একটি আইন হওয়া দরকার বলে মনে করেন তিনি। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সাথে আলোচনায় অংশ নেয় কৃষক শ্রমিক জনতা লীগ। সভাপতি কাদের সিদ্দিকীর নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেন। রাষ্ট্রপতিকে নির্বাচনকালীন সরকার গঠন সহ 6 দফা প্রস্তাব দেন তারা। পরে সাংবাদিকদের কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বলেন, জাতীয় এবং সিটি কর্পোরেশনগুলো ছাড়া অন্য কোনো নির্বাচন দলীয় প্রতীকে না করার প্রস্তাব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি তাদের মতামতের সাথে অনেকাংশেই একমত পোষণ করেছেন বলে জানান কাদের সিদ্দিকী। বিএনপি সহ কয়েকটি দলের সংলাপ বর্জন সম্পর্কে তিনি বলেন, মতের মিল না হলেই মত প্রকাশ বন্ধ করা উচিত নয়। প্রস্তাব দিয়েছি যে আর সার্চ কমিটি গঠন না করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে আপনি নিজের উদ্যোগে নির্বাচন কমিশন গঠন করুন। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে নিয়ে যেন করেন, যার মেরুদণ্ড আছে। যে একটি মস্ত বড় দল বিএনপি, তারা এখানে যাচ্ছে না, তাদের সাথে আরও অনেকেই যাচ্ছে না। আমরা এসেছি, আমরা নিবন্ধিত দল। সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া ও পাবনায় 4 জন নিহত হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাক চাপায় মোটরসাইকেলের 2 আরোহী প্রাণ হারায়। রবিবার রাত 10টায় উপজেলার হোসনাবাদ থেকে মোটরসাইকেলে তারাগুনিয়ায় যাচ্ছিল বিদ্যুৎ আলী ও রাজন আহমেদ। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। এদিকে পাবনার ঈশ্বরদীর দিকশাল মোড়ে সিএনজি চালিত অটোরিকশার সাথে গরু বোঝাই একটি ভটভটি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়। গুরুতর আহত হয় আরও 4 জন। কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে পুড়ে গেছে সহস্রাধিক বসতঘর। রবিবার বিকেল 5টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা। রোহিঙ্গাদের বসতবাড়ি ছাড়াও লার্নিং সেন্টার সহ বেশ কিছু স্থাপনাও পুড়ে ছাই হয়ে গেছে। কুতুপালংয়ের 16 নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে এ ঘটনা ঘটে। 8 নম্বর এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান জানান, উখিয়া, টেকনাফ ও কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের 8টি টিম ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যে 6:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 16 নম্বর ক্যাম্পের জি ব্লক থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংবাদ শেষ করব, বিআরবিকে বলছি শিরোনামগুলো আরেকবার জানি। নারায়ণগঞ্জে কথা লড়াই, দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে সাংগঠনিক ব্যবস্থা, বললেন আইভি। সব দলের মানুষ পক্ষে আছে, দাবি তৈমুরের। করোনার ভয়াবহতা রুখতে বড় ধরনের সমাবেশ বন্ধের আহ্বান প্রধানমন্ত্রী। এখনই লকডাউন নয়, যতদিন সম্ভব খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দিনটি স্মরণে সেনাবাহিনীর আয়োজনে ম্যারাথন, অংশ নিলেন দেশ বিদেশের 517 দৌড়বিদ। চমৎকার সেশনে ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশের দ্বিতীয় দিন শুরু। লাথামের ডাবল সেঞ্চুরি, শতক করে আউট কনওয়ে।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।